ফজাবার নাকি পরমাণু বোমা। আমি খুব অনুরোধ করছি বারে বারে যে পরমাণু বোমাটা একবার ক্যানিং গ্রুপে ফেলে দে। কি তাই তো নাকি? এখানে তো শওকত সাহেব ব্যঙ্গ করে উল্টো পাল্টা কি কথা, ওনা এখন মানে কি বলছেন নিজের ঠিক নেই, মানে ব্রেনের কোনো রকম খামতি হয়ে গেল নাকি আমার সন্দেহ আছে, যার কারণে এসব কথাবার্তা বলছেন। তো যাই হোক, ওনার বোঝা, উনি ভেবেছিলেন ক্যানিং পুরো আমার হাতের মুঠোয়, সুতরাং এখানে কেউ কোনো দাঁত বেঁধাতে পারবে না। তারপরে যখন দেখছে যে আব্বাস সিদ্দিকী এখানে যদি ভোটে দাঁড়ায় আর তার যা ফ্যান ফলোয়ার আছে, তার যা ভালোবাসার মানুষ আছে, বোদরাতে একবার আক্রমণ করে গোটা পশ্চিমবঙ্গ অচল হয়ে গেছিল। এইটা তো উনি জানেন, আব্বাস ভাইয়ের ভালোবাসার লোক এবং তার যা শক্তি, সাধারণ মানুষের প্রতি তার যে আন্তরিকতা, সেটা তিনি অনেকটা উপলব্ধি করেন, যেহেতু তিনি রাজনীতি করেন, এই খোঁজখবর তার আছে। যার কারণে উনি আতঙ্কিত হয়ে এখন নিজের পাড়ায়, নিজের এলাকায়, নিজের মহল্লাতেও অনেককে বিশ্বাস করতে পারছেন না। আর বিশেষ করে নবী দিবসের জলসা দেখে উনি আরও বেশি আতঙ্কিত হয়েছেন, যার কারণে জীবনতলা যে মানুষগুলো নবী দিবসের জলসাতে এসেছিল তাদেরকে ধরে ধরে কারেন্টের লাইন কেটে দিচ্ছে বা তাদের রেশন কার্ড কেড়ে নিচ্ছে। আমরা পুজো বাদ প্ল্যানিং করছি, পুজোর পরে পরেই আমরা অলরেডি আমাদের বসাবসি হচ্ছে। হয়তো আমরা এলাকার মধ্যে মুভমেন্ট সেভাবে করছি না, কারণ আপনারা জানেন যে এলাকার মধ্যে কেউ একটা লিঙ্ক শেয়ার করলে তাকে ধরে নিয়ে গিয়ে থ্রেট করা হয়, তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এতটা ভয়ঙ্কর আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছে। সেই কারণে এলাকায় সরাসরি মুভমেন্টে এই মুহূর্তে আমরা নামছি না, আমরা একটু গুছিয়ে নিয়ে নামবো তো একবার ভোট করে বেরোবো, ছেড়ে দেওয়ার জায়গা নেই। এটা যদি কেউ মনে করে যে ছেড়ে দেবো, তাহলে রাজনীতিতে আমরা আসতাম না। সুতরাং ছাড়ার প্রশ্ন নেই, আমরা একটু সব দিক খতিয়ে দেখে নিচ্ছি। আমাদের কর্মী সমর্থক নেতৃত্বদের সঙ্গে আমরা প্রতিনিয়ত আলাপ আলোচনা করছি, আমরা আমাদের প্ল্যানিং রেডি করছি, কিভাবে করব না করব, সেইভাবে পুলিশ প্রশাসনের সঙ্গেও একবার বসাবসি করে নেব, নিয়ে আমরা ওখানে মুভমেন্ট শুরু করব। লোক দেখানো কথাবার্তা, আমরা তো জানি ওই পঞ্চায়েতের সময় কি করেছে, নমিনেশন আটকানোর জন্য কি করেছে, সুতরাং ওরা নমিনেশন করে দেবে, এইসব কথাবার্তা শাসক দলের। এগুলো হচ্ছে গিয়ে উনি যেটা বলেছেন এটা ওনার নৈতিক দায়িত্ব, যেহেতু উনি শাসকে আছেন, বিরোধীরা যদি নমিনেশন করতে না পারে করানোর জন্য সহযোগিতা করেন, সৌজন্য ভদ্রতার কথা ইনি ওটা ব্যঙ্গ করে জিনিসটাকে অন্যভাবে উপস্থাপন করেছেন, না পেলে আমরা দিয়ে দেবো। আরে বাবা, তোমার না পাওয়ার গল্প নেই, তুমি ভোটের পরিবেশটা তৈরি করো না দেখি। তুমি একটা লিঙ্ক শেয়ার করছে, তার বাড়িতে গিয়ে তুলে আনছে, একটা জলসা শুনতে যাচ্ছে, তার কারেন্টের তার কেটে দিচ্ছ, তার রেশন কার্ড কেড়ে নিচ্ছ। তুই কোন মুখে এসব কথা বলছো? লজ্জা শরম আছে এসব কথাবার্তা বলে? 100 বার প্রার্থীও ঠিক হয়ে গেছে, আমরা টাইম মতো সামনে আনবো। একদম আমরা ঠিক টাইমে নামাবো এবং গেম আমরা জিতেই ওখান থেকে বেরোবো, সেটা দেখে নেবেন। যখন প্রচার শুরু করবেন বলছেন পুজোর পর থেকে, তাহলে কি প্রচারটা আমাদের বুথ ভিত্তিক প্রচার হবে, এলাকা ভিত্তিক ছোট ছোট প্রচার হবে, কিন্তু আমরা ঠিক ভোটের আগে যেভাবে লড়াইয়ের ময়দানে ভোট করার জন্য নামে সেটা আমরা দেখিয়ে দেবো এবারে, একদম ঝাঁপিয়ে পড়বে একদম। এই জোট করে কি ওটা করবেন? জোট তো আমাদের হবেই, সে মানে আমরা অনেক আগে থেকে এইগুলো নিয়ে আলাপ আলোচনা চলছে, এবং গত যে উপনির্বাচন হয়েছে সেখানে আমাদের জোট করে হয়েছে, কালীগঞ্জের নির্বাচন যেখানে তামান্নাকে মার্ডার করা হয়েছে সেখানে জোট করে লড়াই হয়েছে। সুতরাং জোট আমাদের একতরফা আগে থেকে হয়ে চলছে, কিন্তু সেইটা বিধানসভাকে কেন্দ্র করে আবার সেটা নতুন করে আরও শক্তপোক্ত করার জন্য চিঠি চাপাটি আমরা দিয়েছি। অনেক রকম কথা বলছে, এখানে তো শওকত সাহেব ব্যঙ্গ করে উল্টো পাল্টা কি কথা, ওনা এখন মানে কি বলছেন নিজের ঠিক নেই, মানে ব্রেনের কোনো রকম খামতি হয়ে গেল নাকি আমার সন্দেহ আছে, যার কারণে এসব কথাবার্তা বলছেন। তো যাই হোক, ওনার বোঝা উচিত যে জোটটা লোকসভাতে একটু ডিস্টার্ব হয়েছিল, তারপরে দুটো নির্বাচন হয়েছে, উপনির্বাচন হয়েছে, একটা হচ্ছে কালীগঞ্জ আর 6টা একসঙ্গে হয়েছে, তার মধ্যে হাড়োয়া ছিল একটা, আমরা হাড়োয়া ছেড়ে হাড়োয়া নিয়ে বাকি 5টা সিপিএম কংগ্রেসকে দিয়ে দিয়েছিলাম। সুতরাং জোট করেই আমরা লড়ছি, জোট নেই এটা নয়, কিন্তু সেটা বিধানসভা কেন্দ্রিক 26-এ আরো মজবুত করে পোক্ত করে আমরা ময়দানে নামবো। আপনি আইএসএফের দক্ষিণ 24 পরগনা জেলার সভাপতি, গুরুত্বপূর্ণ নেতা, এই 26-এ বিধানসভায় কি সিট শেয়ারিং হবে না একই মঞ্চে যেমন হাড়োয়ায় সুজন চক্রবর্তী এসে পিয়ারুল ইসলামের হয়ে তিনি প্রচার করেছেন? ওইভাবেই হবে আশা করছি, আমরা আলোচনাটা ফাইনাল হলে বোঝা যাবে, কিন্তু আমরা একসঙ্গেই লড়বো। আমাদের যে মঞ্চ শেয়ারিং গত
এতে হয়েছে, গত নির্বাচনে 21-এ হয়েছে, এই যে উপনির্বাচনগুলো হলো সেখানেও মঞ্চ শেয়ারিং হয়েছে। আমরা এভাবেই পক্ষপাতে, এবারে দেখা যাক নতুন কোনো স্ট্র্যাটেজি হলে সেটা পরে জানতে পারবে। শওকত মোল্লা আজকে বলছেন তো যে সিপিএম জোট করতে চায় না, আইএসএফ একমাত্র জোট করতে চাইছে ভাঙড়কে বাঁচানোর জন্য। সিপিএম এর পায়ে আমরা ধরে নিলাম ভাঙড় আমাদের নেই, আমরা কি রাজনীতিতে সরে যাব? আমরা রাজ্যের গোটা রাজ্য নিয়ে ভাবছি, শুধু রাজ্য নয়, ছোট দল হলে আমরা দেশ নিয়ে ভাবছি। আজকে আমাদের কাছে, সমাজের কাছে, দেশের কাছে একটা সব থেকে বড় থ্রেট হচ্ছে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি। দেশটাকে সাম্প্রদায়িক রাজনীতির মধ্য দিয়ে সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চাইছে, সংবিধান পরিবর্তন করতে চাইছে। এসব চিন্তা তোদের মাথায়। শওকত মোল্লা কি জানে? শওকত মোল্লা খালি বোঝে যে আমার ভাঙড়টাকে জিততে হবে, ওর রাজনীতি ওইখানে, আর কিছু নেই। ওনার কোনো আন্দোলন দেখেছেন? বিজেপির বিরুদ্ধে কোনো বড় আন্দোলন করছেন? বিজেপির মানে 70-77টা এমএলএ আছে, তাদের বিরুদ্ধে কোনো মুভমেন্ট করছে? তৃণমূল দল সেই বিজেপির বিধায়কদের যে কেন্দ্রগুলো, সেখানে কোনো মুভমেন্ট করছেন দেখেছেন? কোথাও না। একমাত্র ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী, তাকে কিভাবে পর্যুদস্ত করতে হবে, তাকে কিভাবে হারাতে হবে, যেহেতু গরিবের কথা সে বুক চিতিয়ে সব জায়গাতে বলছে, এই কণ্ঠটাকে বন্ধ করতে হবে, এই প্রচেষ্টায় উনি ব্রতী। অর্থাৎ রাজনীতির ময়দানে স্বচ্ছ ভাবমূর্তি যার আছে, সাধারণ মানুষের কথা যিনি বলছেন, তার গলাটা কিভাবে টেপা যায় সেই চেষ্টা উনি করছেন। যারা সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চাইছে, যারা দেশটাকে বিক্রি করার চেষ্টা করছে, যারা গোটা সমাজটাকে শোষণ করছে, আজকে গরিব মানুষের অবস্থা আজকে কি জায়গায় পৌঁছে গেছে, এইসব বিষয়ে বাকি যে এমএলএ গুলো আছে, বিধানসভা বিধায়কগুলো আছে, তাদের বিরুদ্ধে একটা বাক্য ব্যয় করছে না। আর উনি আমাদেরকে খালি বলেন যে আমরা নাকি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখি, বিজেপির দালালি করি। এই মূর্খের কি করে, মানে মূর্খের কথাবার্তা এগুলো না? মূর্খদের কথাবার্তা না? ওরা সরকার চালালো বিজেপির সঙ্গে, রেলমন্ত্রী, কয়লা মন্ত্রী দীর্ঘদিন ধরে একসঙ্গে মানে চালিয়েছে। পশ্চিমবঙ্গে তপন সিকদারকে জেতানোর অন্যতম কারিগর ছিলেন উনি। তাহলে একসঙ্গে তোমরা সংসার করলে, প্রতিনিয়ত তোমাদের ঘরের লোক ওদের ঘরে যাচ্ছে, বিজেপির ঘরের লোক তৃণমূলে আসছে, তৃণমূলের ঘরের লোক বিজেপিতে যাচ্ছে। এই যাওয়া আসা টানা পড়েন তো চলছেই। ঘন ঘন আম মিষ্টি ধুতি নিয়ে চলে যাচ্ছেন মানে প্রধানমন্ত্রীকে ভেট দেওয়ার জন্য, আর উল্টে আমাদেরকে বলছে মানে আমরা বিজেপির সঙ্গে সখ্যতা রাখছি। এইসব কথা মানুষে খাবে না। এসব বলে জাগলারি কতদিন চালাবে বুঝতে পারছি না। মানুষ একদিন ঠিক জবাব দেবে। আপনি একটু আগে বললেন যে লিঙ্ক শেয়ার করলে তাকে এনে মারা হচ্ছে, হ্যাঁ, এবং জলসায় গিয়েছিল নবী দিবসে, তার জন্য তার হ্যাঁ, বাড়ির বিদ্যুৎ আমি কেটে লিস্ট দেওয়া দিতে হচ্ছে। পারি, লিস্ট দিতে পারি। তারপরে আপনি বলছেন যে আমরা পুজোর পরে ঝাঁপিয়ে পড়বো ক্যানিং বিধানসভায় হ্যাঁ। প্রচারে। হ্যাঁ। তাহলে সেই লোকগুলো কি আপনারা বহিরাগত বাইরে থেকে এনে আপনারা ঝাঁপিয়ে পড়বেন? এলাকার ক্যানিং মানুষটা আতঙ্কিত। বাইরে থেকে নয়, এলাকার মধ্যেই আমরা পরিবেশ তৈরি করছি। যারা জীবন বাজি রেখে লড়াই করবে, এই সব মানে এই ধরনের অন্যায় কাজের মুখোমুখি হয়ে লড়াই করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এরকম লোক আসছে আমাদের সঙ্গে ওখানে লড়াই করার জন্য। সুতরাং বাইরে থেকে আসার কোনো প্রশ্ন নেই, এলাকার মানুষই লড়াই করবে। দেয়াল যখন পেছনে